আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 24-এর 5ই আগস্টের পর হরে দরে বাংলাদেশের জেলখানা থেকে ছাড়া পাওয়া জঙ্গিরা নতুন করে দেশটির নিরাপত্তার জন্য মাথা ব্যথা হয়ে উঠেছে। বিস্ময়কর এবং ভয়ঙ্কর তথ্য হলো, বাংলাদেশের এই জঙ্গিরা ব্যাপক বিধ্বংসী আইইডি বোমা বানাচ্ছে। সবশেষ এমন 3টি বোমা উদ্ধার করেছে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গণমাধ্যমের সবশেষ শিরোনাম হলো, এরকম 100টি প্রেসার কুকার বোমা জঙ্গিদের হাতে আছে বলে দাবি করছে আইন শৃঙ্খলা বাহিনী। গত 2 বছর ধরে প্রথমে ইউনূসের সরকার, তারপর বিএনপি সরকার প্রকাশ্যে দেশে জঙ্গি নেই দাবি করলেও এখন পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে। দেশের এমন পরিস্থিতির মধ্যে খোদ জাতিসংঘের এক প্রতিবেদনে আরো গুরুতর তথ্য বেরিয়ে আসছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ছোট আকারের ইউনিট বা সেল গঠনের চেষ্টা করছে ভারতীয় উপমহাদেশের আল কায়দা বা একিউআইএস। প্রতিবেদনে বলা হয়েছে, একিউআইএস বাংলাদেশে ছোট ও বিকেন্দ্রীভূত সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে। বড় আকারের সাংগঠনিক কাঠামোর পরিবর্তে সংগঠনটি এখন ছোট ছোট ইউনিটের পাশাপাশি সরবরাহ ও অর্থায়নের নেটওয়ার্ক গড়ে তোলার কৌশল নিয়েছে। 2017 সালের পর এই প্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই সহায়ক সংস্থাটি আবারও বাংলাদেশে আল কায়েদার কোনো শাখা বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে বলে সতর্ক করল। প্রশ্ন হলো, গত 2 বছর ধরে দুটি সরকারের শীর্ষ প্রতিনিধিরা যেভাবে বলে গেছেন জঙ্গিবাদ ছিল বিগত আওয়ামী লীগ সরকারের নাটক, এমনকি জঙ্গি হিসেবে গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পট পরিবর্তনের পর উল্টো পুলিশ ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বাদী ও সাক্ষী করেছেন, তারা এখন জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের এই প্রতিবেদনের পর কি বলবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2016 সালের 5ই মে বিবিসি বাংলা একটি প্রতিবেদনের শিরোনাম ছিল, বাংলাদেশে আইএস আল কায়দার নামে কারা। ওই প্রতিবেদনটিতে বলা হয়েছিল, বাংলাদেশে তখন একের পর এক খুনের পর দায় স্বীকার করেছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এবং আনসার আল ইসলাম নামে আল কায়দার ভারতীয় উপমহাদেশের শাখা একিউআইএস। 2015 সালে ইতালীয় নাগরিক হত্যার পর প্রথম আইএস দায়িত্ব স্বীকার করেছিল। একই বছর লেখক অভিজিৎ রায় হত্যার পর আল কায়দা এ হত্যার প্রথম দায়িত্ব নেয়। বিবিসি বাংলার হিসেবে 2015 থেকে 2016 সালে অন্তত 6টি হত্যাকাণ্ডে আল কায়দা এবং 13টিতে আইএস দায় নিয়েছিল। তখন বাংলাদেশে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। তখন র্যাবের মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ, যিনি পরে আইজিপি ছিলেন এবং কিছুদিন আগে দুবাইতে গ্রেপ্তার হয়েছিলেন। বেনজির আহমেদ যখন র্যাবের মহাপরিচালক ছিলেন, তখন গ্রেপ্তার হওয়া 49 জন আদালতে জঙ্গি সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছিল এবং এদের সবারই বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছিল। কারাগারের সূত্রগুলো বলছে, প্রথমে জুলাই আন্দোলনের সময় দেশের 17টি কারাগার থেকে এদের বেশিরভাগ পালিয়ে যায়। বাকিরা 24-এর 5ই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর জামিনে বের হয়ে যায়। আওয়ামী লীগ আমলে যারা জঙ্গি সংশ্লিষ্টতার জন্য গ্রেপ্তার হয়েছিল, বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছিল, ইউনূস সরকার আমলে জামিনে মুক্ত হয়ে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই অফিসারদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বাদী কিংবা সাক্ষী হয়ে গেছে। গত 29শে জুলাই প্রচারিত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এক সময় জঙ্গিবাদের অপরাধে অভিযুক্তরা কিভাবে আইসিটিতে সেনা ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোতে সাক্ষী হয়ে যাচ্ছে। সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে আমরা নাম প্রকাশ না করলেও আমাদের হাতে আসা তথ্য প্রমাণের ভিত্তিতে দেখা যাচ্ছে এমন কমপক্ষে 4 জন আইসিটিতে সাক্ষ্য দিয়েছে তাদের বিরুদ্ধে, যারা তাদেরকে এক সময় হাতে নাতে গ্রেপ্তার করেছিল। গত 1 জুলাই দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কেরানীগঞ্জের বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার শেখ আল-আমিন ও অলিউল্লাহর অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক পুলিশ কর্মকর্তার বিচার চলছে। বিগত 2 বছর ধরে যখনই বাংলাদেশে জঙ্গিদের উত্থান দেখা গেছে, তখন সরকারের শীর্ষ মহল থেকে বলা হয়েছে বাংলাদেশে জঙ্গিবাদের ঘটনাগুলো আওয়ামী লীগ আমলের নাটক ছিল। সবশেষ সাভার, আশুলিয়া সহ দেশের বিভিন্ন স্থানে যে একের পর এক শক্তিশালী
আইইডি বোমা পাওয়া যাচ্ছে, সেগুলোর মূল হোতা হিসেবে পুলিশ শনাক্ত করেছে বোমারু মামুনকে। অথচ এই বোমারু মামুন বিগত আওয়ামী লীগ আমলে গ্রেপ্তার হয়ে 9 বছর জেলে ছিল। তার বিরুদ্ধে আত্মঘাতী বোমা হামলার যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও 24-এর 5 আগস্টের পর আদালত তাকে জামিন দেয়। বিস্ময়কর হলেও সত্যি, জামিন দেওয়ার সময় আদালত নিজ বয়ানে বলেছিলেন ওই সময় আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদের নামে নাটক সাজিয়েছিল ফ্যাসিস্ট বিরোধীদের বিরুদ্ধে। অথচ এখন এই বোমারু মামুন পুলিশ আর সরকারের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে গেছে। রাজধানীর মতিঝিল, আশুলিয়া, সাভার থেকে উদ্ধার হওয়া শক্তিশালী আইইডি বোমাগুলোর কারিগর এই বোমারু মামুনই তৈরি করছে, এমন তথ্য পুলিশ এখন অবলীলায় সাংবাদিকদের দিচ্ছে। অথচ কিছুদিন আগেও এই পুলিশের শীর্ষ ব্যক্তিরা বলেছিলেন দেশে কোনো জঙ্গি নেই, যা আছে তা হলো ছিনতাইকারী। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিতে যাওয়া সালাউদ্দিন আহমেদের মতে এগুলো হলো উগ্রবাদ, যেটি ছিল সেটি আওয়ামী লীগের নাটক। এখন প্রশ্ন উঠেছে, দেশে যদি জঙ্গি নাই থাকে তাহলে 2006 সালে মুম্বাই ট্রেনে, 2013 সালে বোস্টন ম্যারাথনে কিংবা 2016 সালে নিউ ইয়র্কে হামলা চালানোর জন্য যে ধরনের প্রেসার কুকার বোমা ব্যবহার করা হয়েছিল সেগুলো বাংলাদেশে কারা বানাচ্ছে? বোমাগুলো নিষ্ক্রিয় করার পর সেখানে পাওয়া আলামতে দেখা যাচ্ছে বাংলাদেশি উৎপাদিত ব্যাটারি বোমাগুলোতে ব্যবহৃত হয়েছে। সবশেষ 13 আগস্ট এশিয়া পোস্টের সংবাদে বলা হয়েছে ঢাকার কেরানীগঞ্জ ও সাভারের বিভিন্ন এলাকায় তৈরি করা বিভিন্ন বোমার মধ্যে অন্তত 100টি প্রেসার কুকার বোমা ছিল বলে দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এসব বোমার অধিকাংশই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট সূত্র। পুলিশ বলছে তাদের উদ্দেশ্য একযোগে পুলিশ সদস্য কিংবা এমন কোনো প্রতিষ্ঠান অথবা জনবহুল স্থানে হামলা করা যাতে দেশ ও সরকার বেকায়দায় পড়ে। এশিয়া পোস্টের খবরটিতে বলা হয়েছে প্রেসার কুকার বোমার বিষয়টি ঘিরে ঢাকা ও আশেপাশের এলাকার সার্বিক নিরাপত্তা নিয়ে খোদ পুলিশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বোমাগুলো উদ্ধার করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা না গেলে দেশের যে কোনো স্থানে বড় ধরনের নাশকতা ঘটতে পারে। কারণ এই প্রেসার কুকার বোমা দিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেছে। পরিস্থিতি যখন এতটাই ভয়াবহ, তখনই জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের এক প্রতিবেদনে বাংলাদেশের জঙ্গি তৎপরতা নিয়ে আরো উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সহায়ক যে সংস্থাটি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের উপর আরোপিত নিষেধাজ্ঞায় নজরদারি চালায়, তাদের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানে আল কায়েদার অবস্থান ও শক্তি এখনো অপরিবর্তিত আছে। এর ভারতীয় উপমহাদেশের শাখা AQIS একটি খণ্ডিত গোষ্ঠী থেকে আঞ্চলিক সংগঠনে পরিণত হয়েছে। তারা বৃহৎ ইউনিটের পরিবর্তে ছোট বা বিচ্ছিন্ন সেল গঠন করে রসদ সরবরাহ ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলছে। বাংলাদেশেও তাদের সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিম এর এক প্রতিবেদনে ওই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ হয়েছে 10 আগস্ট। সদস্য রাষ্ট্রগুলোর মূল্যায়নের ভিত্তিতে 2025 সালের 15 ডিসেম্বর থেকে চলতি বছরের 9 জুন পর্যন্ত সময়কার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। জাতিসংঘের সদস্য দেশগুলোর দেওয়া তথ্য ও মূল্যায়নের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সংস্থাটির আল কায়েদা ও ইসলামিক স্টেটের উপর নিষেধাজ্ঞায় নজরদারি করা দল জানিয়েছে গত বছরের 25 নভেম্বর ভারতের দিল্লির লালকেল্লায় যে গাড়ি বোমা হামলা হয় সেটি চালায় আল কায়েদা ভারত উপমহাদেশ শাখা। আর তারা এখন বাংলাদেশেও সেল গঠনের চেষ্টা করছে। রক্তক্ষয়ী ওই হামলার পর ভারতের জাতীয় তদন্ত সংস্থা চলতি বছরের মে মাসে 10 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। এই 10 জন আনসার গাজাত উল হিন্দ নামে একটি দলের বলে উল্লেখ করা হয়। আর এ দলটির সঙ্গে আল কায়েদা ভারত উপমহাদেশ শাখার সংশ্লিষ্টতা আছে। ভারতীয় তদন্তকারীরা জানায় ওই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন ওমর উন নবী। তিনি ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয় মেডিসিন বিভাগের সহকারী প্রফেসর হিসেবে কাজ করেছেন। ওমর উন নবী এই বোমা হামলায় নিহত হন। ভয়াবহ ওই হামলায় সেদিন 11 জনের মৃত্যু হয়, অসংখ্য মানুষ আহত হন এবং সম্পদের ক্ষতি হয়। এখন এই হামলার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়ক সংস্থা জানালো
ওই হামলায় জড়িত ছিল আল কায়েদা ভারত উপমহাদেশ শাখা। নিরাপত্তা কাউন্সিলের সহায়ক সংস্থার এই প্রতিবেদনে আরো বলা হয়েছে, আল কায়েদা ভারত উপমহাদেশ একটি বিক্ষিপ্ত গ্রুপ থেকে এখন একটি আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীতে রূপ নিচ্ছে। এর জন্য তারা বিভিন্ন জায়গায় লজিস্টিক এবং অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তুলছে। তারা বড় গ্রুপ হওয়ার বদলে বিকেন্দ্রীভূত ছোট দল ও বিক্ষিপ্ত হয়ে কাজ করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। আর এই সন্ত্রাসী সংগঠনের নেতারা বর্তমানে আফগানিস্তানের রাজধানী কাবুলে রয়েছেন। তাদের আফগানিস্তানের জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে, যা নির্দেশ করছে আল কায়েদা ভারত উপমহাদেশ শাখার সঙ্গে তালেবানের সম্পর্ক রয়েছে। এছাড়া তারা পাকিস্তানের ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান নামে একটি সন্ত্রাসী দলের শক্তি বাড়াতে কাজ করছে, যারা গত 9 মে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া একটি হামলা চালিয়ে 21 জনকে হত্যা করে। নিরাপত্তা পরিষদের সহায়ক সংস্থার এই প্রতিবেদনে আরো বলা হয়েছে, আল কায়েদা ভারত উপমহাদেশ শাখা এবং ইসলামিক স্টেট এখন রাসায়নিক এবং জৈব অস্ত্র তৈরির দিকে মনোযোগ দিয়েছে। এর মধ্যে ভারত এক চিকিৎসক সহ 3 জনকে গ্রেপ্তার করেছিল, যারা রিজিন নামক একটি বিষ তৈরির চেষ্টা করছিল। এ প্রসঙ্গে বর্ণনার এক পর্যায়ে বাংলাদেশেও একিউআইএস এর সেল বা ছোট সাংগঠনিক ইউনিট প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, সংগঠনটি বাংলাদেশকে নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে। বিশ্লেষকেরা মনে করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়ক সংস্থার এই প্রতিবেদন কেবল দক্ষিণ এশিয়ার একটি সাধারণ রেফারেন্স নয়, বরং বাংলাদেশকে বিশেষভাবে এমন একটি দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে যেখানে একিউআইএস সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার জন্য কাজে লাগানোর চেষ্টা করতে পারে। বিশ্লেষকেরা মনে করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়ক সংস্থার এই প্রতিবেদন কেবল দক্ষিণ এশিয়ার একটি সাধারণ রেফারেন্স নয়, বরং বাংলাদেশকে বিশেষভাবে এমন একটি দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে যেখানে একিউআইএস সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার জন্য কাজে লাগানোর চেষ্টা করতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান অসংখ্য সন্ত্রাসী সংগঠনকে আশ্রয় দিচ্ছে এবং সেখানে তাদের কাজ করার ক্ষমতা প্রতিবেশী দেশগুলোর জন্য একটি স্থায়ী হুমকি। ফলে বাংলাদেশকে বিচ্ছিন্নভাবে না দেখে একটি আঞ্চলিক সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে এখানে দেখা হচ্ছে। সূত্রগুলো বলছে, আফগানিস্তানের সক্রিয় আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা বা একিউআইএস এর যথেষ্ট তৎপরতা বাংলাদেশে আছে। এই তথ্য প্রথম দেওয়া হয়েছিল 2017 সালে। ওই বছরের 23 ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল, আফগানিস্তানের ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল জন ডব্লিউ নিকোলসন তখন সরাসরি এই তথ্য জানিয়েছিলেন। তিনি সরাসরি অভিযোগ করেছিলেন, একিউআইএস এর সাথে বাংলাদেশের অনুসারীদের সরাসরি যোগাযোগ আছে। একিউআইএস এর আঞ্চলিক তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে তখন জেনারেল নিকোলসন বলেন, বাংলাদেশের অস্থিতিশীলতা নিয়ে তারা উদ্বিগ্ন, কারণ বাংলাদেশে একিউআইএস এর প্রচুর তৎপরতার প্রমাণ তারা পেয়েছেন। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যিনি প্রধান, সাম্প্রতিককালে তিনি বাংলাদেশ সফর করেছেন। সরকারের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে তাতে যতটুকু জানা গিয়েছে সেটি হলো যে এটি একটি রুটিন ওয়ার্ক। বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থা যেটি ডিজিএফআই, তো সেই ডিজিএফআই এর প্রধান সাম্প্রতিক সময় দিল্লি সফর করেছেন, আর তারই প্রেক্ষিতে রয়ের যে প্রধান তিনি তার রুটিন ওয়ার্ক স্বরূপ বাংলাদেশ ভ্রমণ করেছেন বলে সরকারের একজন মুখপাত্র বলেছেন যে এটা নিয়ে এত তাড়াহুড়ো করার, এটা নিয়ে এত হই হুল্লোড় করার কি কারণ আছে, এটা তো একটা নর্মাল রুটিন ওয়ার্ক। কিন্তু যারা বিশ্লেষক বা যারা এই গোয়েন্দা বিষয়াদি নিয়ে কর্ম করেন তাদের বক্তব্যটা হলো যে আমাদের দেশের ডিজিএফআই আর ভারতের র এক প্রকার সংগঠন নয়। ভারত রাষ্ট্রের যে স্বার্থ, সেই স্বার্থটি বিদেশের মাটিতে দেখাশোনা করে র।
এবং ভারতের সেই স্বার্থ রক্ষার জন্য বিদেশের মাটিতে যে কোনো মিলিটারি অপারেশন করা, এমনকি খুন খারাপি করা, এই ধরনের কর্মকাণ্ড করার অধিকার, আইনগত বৈধতা রয়ের আছে। এবং এই ধরনের বহু কর্মকাণ্ড ইউরোপ আমেরিকাতে পর্যন্ত ঘটিয়ে ফেলে। সাম্প্রতিক সময়ে কানাডাতে এরকম একটা হত্যাকাণ্ড নিয়ে সেই দেশের সরকারের সঙ্গে ভীষণ রকম খারাপ সম্পর্ক হয়েছে মোদী সরকারের। অন্যদিকে আমাদের যে ডিজিএফআই যেটিকে আমরা বলি, সেটি সেনা গোয়েন্দা সংস্থা, কাগজে কলমে সেনাবাহিনীর দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা যে বিষয়াদি রয়েছে এগুলো নিয়ে তারা যে গোয়েন্দা প্রতিবেদন, সেই গোয়েন্দা প্রতিবেদন প্রধানমন্ত্রী অথবা যিনি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান থাকেন তার কাছে তারা একটা তাদের প্রতিবেদন নিয়মিত দেন। এখন ডিজিএফআই এর যে কর্মকাণ্ড, এটা রয়ের সাথে, মোসাদের সাথে বা সিআই এর সাথে কিংবা MI6 এদের সাথে তুলনা করা যাবে না। যেমন ব্রিটেনে দুটো সংগঠন, MI5 এবং MI6। MI5 হলো আমাদের বাংলাদেশের NSI এর মতো, আর MI6 সেটি হলো সিআই এর মতো, কেজিবির মতো, অথবা ধরুন ভারতের রয়ের মতো অথবা মোসাদের মতো, যারা নিজেদের দেশের জনগণ, তারপর যে কোনো একটা বিষয় তারা কখনো কোনো গোয়েন্দা কর্মকাণ্ড চালায় না। কেবলই মাত্র ভারত রাষ্ট্র বা ওই সংশ্লিষ্ট রাষ্ট্র, যেমন ইংল্যান্ড বা ইসরায়েল কিংবা আমেরিকা অথবা রাশিয়া, এ সকল দেশের যে স্বার্থগুলো থাকে বিদেশে, সেই স্বার্থগুলো তারা সংরক্ষণ করে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে। এই জন্য কখনো যুদ্ধ, কখনো কারি কারি টাকা, কখনো সেই মাতাহারির মতো বা পামেলা বোর্ডদের মতো দুনিয়া কাঁপানো যে বেশ্যা, তাদেরকে নিয়োগ দিয়ে এই গোয়েন্দা সংস্থাগুলো রাজনীতি, একটা দেশের রাজনীতিকে তছনছ করে ছেড়ে দেয়। তো সেই দিক থেকে বাংলাদেশে দীর্ঘদিন ধরে সচল। আমাদের দেশে রয়ের এজেন্ট, সিআই এর এজেন্ট, কেজিবি এজেন্ট, এগুলি নিয়ে বহু কর্মকাণ্ড ঘটে। যখন যে সরকার ক্ষমতায় থাকে, যেমন এরশাদ জামানাতে সিআই এর এজেন্ট হওয়াটা একটা বিরাট গর্বের বিষয় ছিল। বহু মানুষ বুক ফুলিয়ে চলতো এবং বলতো আমরা সিআই এর এজেন্ট। আসলে তারা কোনো কালে সিআই এর এজেন্ট ছিল কি ছিল না সেটা পরের ব্যাপার, কিন্তু এই যে তারা বলতো যে আমরা সিআই এর এজেন্ট, এতে কিন্তু মানুষ খুব ভয় পেত। আবার শেখ হাসিনার জামানাতে যদি কেউ বলতো আমরা রয়ের এজেন্ট বা আমাদের সঙ্গে দাদারদের ভালো সম্পর্ক রয়েছে, সে সরকারি অফিসে, বেসরকারি অফিসে নিদারুণ একটা, যাকে বলা হয় তুয়াস তদবির করার মতো একটা যোগ্যতা সে অর্জন করে ফেলতো। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানা থেকে আজ অবধি মূলত সিআইএ, কেজিবি, MI6 থেকে শুরু করে মোসাদ, এই যে গোয়েন্দা সংস্থাগুলোর যে তৎপরতা গত 2 বছর যাবৎ জনগণের উপর প্রভাব বিস্তার করেনি। অর্থাৎ জনগণ কেউ মোসাদের এজেন্ট হতে চায়নি, সিআই এর এজেন্ট হতে চায়নি, রয়ের এজেন্ট হতে চায়নি। আর অন্যদিকে যেটা হলো, রাজনৈতিক সরকারের আমলে এই সংগঠনগুলোর সত্যিকার অর্থে রাষ্ট্রীয় যে কর্তা ব্যক্তিগুলো আছেন, তারা কখনো বাংলাদেশে ওইভাবে তোড়জোড় করে এসেছেন এরকম ঘটনা আমরা শুনিনি। কিন্তু শেখ হাসিনার পতনের পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার, তারপর বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তা, সাবেক কর্মকর্তা, থিঙ্ক ট্যাঙ্ক, তারা দলে দলে যেভাবে বাংলাদেশে আসছেন, এতে করে আমাদের যারা শান্তিপ্রিয় মানুষ, আমরা সঙ্গত কারণে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। আমরা জেনে গেছি ইতিমধ্যে যে আমাদের দেশের যে ক্ষমতার পট পরিবর্তন, এটি আমেরিকার মাস্টার প্ল্যানে হয়েছে। আমরা জানি যে মার্কিন ডিপ স্টেট, সেই ডিপ স্টেটের বাংলাদেশের যে চ্যাপ্টার, এটা বাস্তবায়ন করার জন্য আমেরিকা সিআইএ কে ব্যবহার করেছে, মোসাদকে ব্যবহার করেছে, ভারতের রকে ব্যবহার করেছে, এমনকি ISI কে ব্যবহার করেছে। তারা বিভিন্ন জঙ্গি সংগঠনকে ব্যবহার করেছে, বিদেশ থেকে জঙ্গিদেরকে বাংলাদেশে ভাড়া করে এনেছে, অস্ত্র এনেছে। এই কথাগুলো ধীরে ধীরে বেরোচ্ছে।
আজ আমেরিকান এম্বাসির যে আয়নাঘর বা তাদের যে সেফ হাউস বা তাদের যে মগজ ধুলাই কেন্দ্র, এই কথাগুলো খুব দ্রুত চলে আসছে। তো যখন রাজনীতিতে খুব উথাল পাথাল চলছে, অর্থনীতি রীতিমতো তছনছ হয়ে গেছে, স্মরণকালে সবচেয়ে ভয়াবহ জ্বালানির সংকটে আমরা আছি। আর এই জ্বালানি সংকটের মূলত অর্থনৈতিক। আমাদের প্রায় 23 থেকে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করার মতো বিদ্যুৎ প্ল্যান্ট আমরা তৈরি করে রেখেছি, কিন্তু এগুলো যে চালানোর জন্য যে রানিং ক্যাপিটাল দরকার, সেই রানিং ক্যাপিটাল সরকারের নেই। এদিকে বিদ্যুতের দাম, জ্বালানির দাম এই সরকার 6 মাসে আসার পরে যেভাবে বাড়িয়েছে, প্রতিটি আইটেম ডিজেল, পেট্রোল, অকটেন, এরপর জেট ফুয়েল, এরপর এলপিজি, সিএনজি, ফার্নেস অয়েল, সব কিছুর দাম বেড়ে গেছে। গ্রামগঞ্জে মানুষের মধ্যে হাহাকার, একদিকে তারা বিদ্যুৎ পাচ্ছে না, অন্যদিকে বিদ্যুতের যে মূল্য বৃদ্ধি, তার সঙ্গে সঙ্গে মিটার কারসাজি এবং যেভাবে বিদ্যুতের বিল নিয়ে লঙ্কা কাণ্ড ঘটছে, তার প্রেক্ষিতে অলমোস্ট এভরিডে সারা বাংলাদেশে কোথাও না কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটে যাচ্ছে। বিএনপি যখন ক্ষমতা আসে, কতগুলো জিনিস তাদেরকে তাড়া করে, যেমন ধরুন এই বিদ্যুৎ নিয়ে সমস্যা। বিগত সরকারের আমলে বিএনপি যখন ক্ষমতা ছিল 2001 থেকে 2006 সালে, তখন এই যে বর্তমান বিদ্যুৎ মন্ত্রী, তার অধীনে মাত্র 3800 বা 3900 মেগাওয়াট টোটাল আমাদের ক্যাপাসিটি ছিল। তারপর বিদ্যুতের দাবিতে কানসাটে সে বিরাট হত্যাকাণ্ড হয়েছিল। সারের দাবিতে যে কৃষক বিদ্রোহ, তার উপর গুলি চলেছিল। এই জিনিসগুলো কেন যেন বারবার ঘুরে ঘুরে বিএনপির জমানাতে আসে, অতীতে এসেছে, আবার এইবারও ঠিক একই ঘটনা ঘটে চলেছে। 2 নম্বর হলো যে বিএনপির উপরে সবসময় একটা জঙ্গিবাদ ভর করে। সেটি এ যাবৎকালে বিএনপি যতবার ক্ষমতায় এসছে, ততবারই জঙ্গিবাদ, মৌলবাদ, রেডিক্যাল ইসলাম বলতে যা বোঝায়, এই শক্তিগুলো সরকারের উপর একটা ভূতের মতো আসর করে রেখেছিল বিভিন্ন সময়টিতে। এবং এইবার অতীতের যে কোনো সময়ের চাইতে এই ইসলামিস্ট যারা আছে, তাদের প্রভাব সরকারের উপর বেশি। সরকার তাদেরকে ভয় পাচ্ছে এবং সরকার এক পক্ষকে দমন করার জন্য অপর পক্ষকে যেভাবে কাছে নিয়ে আসে, তাতে করে পুরো রাজনীতি, অর্থনীতি, প্রশাসন সবকিছু এলোমেলো হয়ে গেছে। ঠিক সেই সময়টাতে যখন শেখ হাসিনা ডিক্লেয়ার করেন যে আমি ডিসেম্বর মাসে আসব, তখন আমরা যারা সাধারণ আমজনতা, আমরা এটাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি না সরকারি লোকদের মতো। যখন আমরা দেখি যে জুলাই মাসে, বিপ্লবের মাসে, যেখানে শ্রদ্ধা ভরে এই বিপ্লবের প্রতিটি জিনিস আমরা স্মরণ করব, তো সেখানে সেই জুলাই মাসে একটার পর একটা অনার সৃষ্টি ঘটে, সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি, খুন খারাপি, সেক্সুয়াল পারভার্সন এবং আরো অনেক কিছু পুরো জুলাইকে কলঙ্কিত করে দিয়েছে। এখন আগস্ট মাস চলছে, আগস্ট মাসে এই অস্থিরতা জুলাইয়ের চেয়ে আরো বেড়ে গেছে। প্রতিদিনই কি অবস্থা চিন্তা করুন, একজন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তার আত্মীয়, সেই আত্মীয় একটা পেট্রোল পাম্পে দিনে দুপুরে ডাকাতি করে 1 কোটি টাকার বেশি টাকা সেখান থেকে ছিনতাই করে নিয়ে গেল। সরকার দলীয় একজন সংসদ সদস্য, বিএনপির বয়স্ক মানুষ, তার আত্মীয় স্বজনেরা এই বয়স্ক মানুষের গলার উপরে রামদা ধরে
তার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে গেল এবং সেটা সে মামলা করতে বাধ্য হলো একজন সংসদ সদস্য। এরকম কত ঘটনা বলবো, অসংখ্য ঘটনা যেটা সরকারকে অস্থির করে তুলছে। ঠিক সেই সময়টাতে যখন দল বেঁধে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ আসছেন, সরকারি কর্মকর্তারা আসছেন, গোয়েন্দা কর্মকর্তারা আসছেন, আমরা সব খবর রাখি না, সব খবর জানি না, কিন্তু যতটুকু জানি এটাতেই মনে হয় অস্বাভাবিক। এইভাবে তো অতীতে কখনো আসেনি। বাংলাদেশ নিয়ে যখন ইসরায়েল নামক রাষ্ট্রটি এবং সেই রাষ্ট্রের যিনি ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রদূত, তিনি যখন ডিক্লেয়ার করেন বা বলেন যে বাংলাদেশে হামাসের কারখানা শুরু হয়েছে, এখানে জঙ্গিবাদীরা হামাসদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে যুদ্ধ করার জন্য সারা দুনিয়াতে ছড়িয়ে দেয়, এই কথা তো কখনো ইসরায়েল বাংলাদেশের ব্যাপারে কখনো বলেনি। এমনকি ইউনূস সরকারের সঙ্গে যাদের সবচেয়ে ভালো সম্পর্ক ছিল, পাকিস্তান, তুরস্ক, আবার এখন বিএনপি সরকারের সঙ্গে সেই পাকিস্তান এবং তুরস্কের ভালো সম্পর্ক আছে। তো সেই পাকিস্তান যখন বলে যে তাদের দেশের একটি উগ্রবাদী সংগঠন তেহরিকি তালেবান অফ পাকিস্তান, টিটিপি, যারা পুরো পাকিস্তানের এখন 1 নম্বর জঙ্গি সংগঠন, পাকিস্তান সরাসরি রাষ্ট্রীয় চ্যানেল এবং কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে এই টিটিপির যে রিক্রুটমেন্ট বাংলাদেশ থেকে হচ্ছে। এর বাইরে আফগান মুজাহিদিন, তালেবান, আইএস, এই বাংলাদেশ থেকে রিক্রুট হচ্ছে, এখান থেকে বহু মানুষ যাচ্ছে, বাংলাদেশ থেকে বহু যুবক রাশিয়াতে যাচ্ছে যুদ্ধ করার জন্য ইউক্রেনে, কখনো বাধ্য হয়ে, কখনো ভাড়াটিয়া সৈন্য হিসেবে স্বেচ্ছায়। এই বিষয়গুলো তো ঘটছে, এগুলো তো আমরা অস্বীকার করতে পারবো না। তো তখন যখন এরকম রয়ের একজন শীর্ষ ব্যক্তি, যিনি রয়ের প্রধান, আমরা তো বললাম যে আমরা বাংলাদেশে আসলে কখন ওই যে রয়ের নাম শুনেছি ভুয়া এজেন্ট, 99.99% ভুয়া এজেন্ট। আমরা জানি যে রয়ের একজন স্টেশন চিফ, মানে বাংলাদেশের একজন প্রধান থাকেন বিভিন্ন সময়টিতে। যেমন এর আগে আমরা নাম শুনেছি মাথুর নামে এক ভদ্রলোক ছিলেন। আমরা যখন সাংবাদিকতা করেছি সেই 88-89 সনের দিকে, তখন পাকিস্তানের যে মানে মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও, তার একজন ভাতিজা ছিলেন মিস্টার ভূষণ, তিনি এই রয়ের চিফ ছিলেন বলে আমরা জানতাম। এবং মিস্টার ভূষণ তখন ইন্ডিয়ান এম্বাসির নিস্তালার একটা রুমে বসতেন ধানমন্ডিতে 2 নম্বর রোডে। এই এতটুকু পর্যন্ত আমরা দেখেছি, একজন বা দুজন, কিন্তু তারা যে সত্যিকার অর্থে রয়ের এজেন্ট কিংবা তারা যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা নন, এটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা জানতাম রয়ের এজেন্ট। কিন্তু একেবারে সরাসরি ফেজ অফ করে দিয়ে, যেভাবে আমরা অজিত দোভালকে চিনি, যেভাবে আমরা জয়শঙ্করকে চিনি, এইভাবে প্রথম ভারতীয় যে গোয়েন্দা সংস্থার রয়ের যে প্রধান ব্যক্তি, তার চেহারা মোবারক দেখলাম। তিনি বাংলাদেশে আসলেন, ইন্তেজাম করলেন, এবং সেই খবর আমরা গুরুত্ব সহকারে সব পত্রপত্রিকা প্রকাশ করলাম। এটা তো স্বাভাবিক না, এটা তো জিয়া রহমান সাহেবের আমলে হয়নি, এরশাদের আমলে হয়নি, বেগম জিয়ার আমলে হয়নি, শেখ হাসিনার আমলে হয়নি। কাজে এই যে যখন এই অপারেশন চালাচ্ছে, সংগঠনকারী তাদের কন্টেম্পোরারি আইএসআই একইভাবে বাংলাদেশে গুরুত্ব দেবে, চীন একইভাবে গুরুত্ব দেবে, কেজিবি গুরুত্ব দেবে, কেননা তাদের বৃহত্তম ইনভেস্টমেন্ট 1,20,000 কোটি টাকার প্রকল্প এবং পরমাণু কর্মসূচি, নিউক্লিয়ার পাওয়ার, এটি রূপপুরে হচ্ছে। কাজে সেই জন্য তাদের গোয়েন্দা উপস্থিতি, মিলিটারি উপস্থিতি একেবারে ম্যান্ডেটরি এখানে। অন্যদিকে যেভাবে মার্কিন রাষ্ট্রদূত ঘুরে বেড়াচ্ছে, এই কখন বরিশালের পেয়ারা মার্কেটে যাচ্ছে, কখনো কক্সবাজারে যাচ্ছে, এই যে তার যে যাকে বলা হয় মুভমেন্ট,
এটাও আমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। অন্যদিকে দীনেশ ত্রিবেদী একজন পলিটিক্যাল লিডার, মন্ত্রী পদমর্যাদায় বাংলাদেশের রাষ্ট্রদূত রূপে কাজ করছে ভারতের পক্ষে, এটাও অস্বাভাবিক। কাজে আমরা খুব স্বাভাবিক আছি এটা যদি কেউ মনে করেন বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা খুব স্মুথলি আমাদের এই বর্তমানের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারব, সরকার তার কাঙ্ক্ষিত মাকামে যেতে পারবে। বিরোধী দলগুলো এখন যেভাবে আশা করছে সেইভাবে সবকিছু হবে, আমার কাছে সেটা মনে হচ্ছে না। আমরা যে জালের মধ্যে পড়েছি, চক্রান্তের মধ্যে পড়েছি, সেই জাল এবং চক্রান্ত এর থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।